হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা টেট পরীক্ষার উপযোগী যে মিক্সড টপিক্সের ওপরে মক টেস্ট নিতে শুরু করেছিলাম, আজ তার মক টেস্ট নাম্বার 10 তোমাদের সামনে পাবলিশ করছি। টেট এক্সাম মডেল কোশ্চেন পেপারে আমরা সেই সমস্ত প্রশ্নগুলোকে জায়গা করে দিই যে সমস্ত প্রশ্নগুলো বিগত বিভিন্ন টেট পরীক্ষাতে এসেছে এবং যেগুলো প্রশ্ন আগামী টেট পরীক্ষাতে আসার জন্য খুব বেশি জরুরি বা খুব বেশি ইম্পর্ট্যান্ট। টেট পরীক্ষার যে সমস্ত বিষয় থেকে প্রশ্ন আসে সেই প্রত্যেকটা বিষয় থেকেই গুরুত্বপূর্ণ অধ্যায় বেছে আমরা কিন্তু প্রশ্নগুলো করে থাকি। তোমরা যদি আমাদের বিষয়ভিত্তিক মক টেস্ট এবং বিস্তারিত ক্লাসের ভিডিওসগুলো এখনও না দেখে থাকো, তাহলে ভিডিওর প্লেলিস্টে গিয়ে অর্থাৎ চ্যানেলে গিয়ে ভিডিও প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাবে। আজকে আমরা প্রথমে সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে প্রশ্ন রেখেছি। আজকের সিডিপির যেই কোশ্চেনগুলোকে সিলেক্ট করা হয়েছে তার মধ্যে কিছু রয়েছে কন্ডিশনাল কোশ্চেন এবং কিছু রয়েছে থিওরিক্যাল কোশ্চেন। সেগুলো প্র্যাকটিসের মধ্যে দিয়ে তোমরা দেখতে পাবে। একটি শ্রেণীকক্ষের সকলেই প্রথম সারিতে বসতে চায়। একটা ক্লাসরুমে সবাই প্রথম সারিতে বসতে চায়। এই সমস্যার সমাধান করতে গেলে অ্যাজ এ টিচার তুমি কি করবে? অপশানসগুলো হলো ছাত্রদের মানসিক দক্ষতার হার অনুসারে বসাবে, অর্থাৎ কারা কতটা মেন্টাল স্টেবল সেই হিসাবে তাদেরকে ক্লাসরুমে ফার্স্ট বেঞ্চে বসাবে। বয়স ও উচ্চতা অনুসারে তাদেরকে বসাবে। সামাজিক ও আর্থিক অবস্থা অনুসারে, অর্থাৎ সে কোন সোসাইটি থেকে বিলং করছে, সে তার বাবা চাকরি করে নাকি তার বাবা ব্যবসা করে, তাদের আর্থিক পরিস্থিতি কেমন সেই হিসাবে বসাবে। নাকি মেধার ভিত্তিতে বসাবে, কার কতটা ট্যালেন্ট, কে কতটা মেধাবী সেই ভিত্তিতে বসাবে। সঠিক উত্তর কী হবে? দেখো, যদি মেধার ভিত্তিতে বসানো হয়, আমি ধরে নিচ্ছি মেধার ভিত্তিতে বসানো হলে কি হবে? যারা ভালো স্টুডেন্ট তারা হয় একদম পিছনে চলে যাবে, না হয় তাদেরকে সামনে বসাতে হবে, তাই তো? আমি যদি মেধার ভিত্তিতে বসাই তাহলে খুব ভালোদেরকে হয় আমি সামনে বসাবো, না হলে তারা একেবারে পিছনে চলে যাবে। তো যদি তারা একেবারে পিছনে চলে যায় তাদেরও ক্ষতি, এবং তারা যদি একেবারে সামনে বসে তাহলে বাকিদেরও ক্ষতি, তাই তো? তাহলে কি মেধার ভিত্তিতে কিন্তু বসানো যাবে না। দ্বিতীয়ত চলে আসে সামাজিক এবং আর্থিক অবস্থা অনুসারে, অর্থাৎ সোসাইটি থেকে কোন সোসাইটি থেকে বিলং করছে সেই হিসাবে তাকে আমি আগে বসাবো। কে কতটা ভাবে পলিটিক্যাল কানেক্টেড তাকে আমি আগে বসাবো, সেটা কিন্তু করা যাবে না। ছাত্রদের মানসিক দক্ষতা অর্থাৎ মেন্টাল স্টেবিলিটি, কে কতটা মেন্টাল স্টেবল তাকে আমি সেই হিসাবে বসাবো, সেটা কিন্তু করানো যাবে না। এমন কোনোভাবে বোঝানো যাবে না যে ছাত্রদের মধ্যে একটা ডিসক্রিমিনেশন তৈরি করে, ঠিক আছে? যারা মেধাবী তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যারা কম মেধাবী তাদেরকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে, যারা ধনী তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যারা কম ধনী তাদেরকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে। এরকম যদি একটা ডিসক্রিমিনেশন তৈরি হয় ক্লাসের মধ্যে, তাহলে কিন্তু তাদের মধ্যে মানসিক ভেদাভেদ তৈরি হবে। তাহলে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বয়স এবং উচ্চতার অনুসারে বসাবে, অর্থাৎ যাদের উচ্চতা বা যাদের হাইট তুলনামূলক কম তাদেরকে সামনে বসানো হবে, যাদের বয়স তুলনামূলক কম তাদেরকে সামনে বসানো হবে, এবং যাদের হাইট যাদের উচ্চতা তুলনামূলক বেশি তাদেরকে অপেক্ষাকৃত পিছনে বসানো হবে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নম্বর 2-এ বলা হয়েছে নতুন পাঠ শুরু করার আগে ক্লাসে পুরনো পাঠের পুনরাবৃত্তি করা উচিত। অর্থাৎ নতুন একটা চ্যাপ্টার পড়াতে গিয়ে ক্লাসে অন্য একটা চ্যাপ্টার বা আগের চ্যাপ্টারটা করানো উচিত। দেখবে যদি স্কুলের যেগুলো ওয়েস্ট বেঙ্গল এইডেড যেগুলো গভর্নমেন্টাল হাই স্কুলগুলো রয়েছে সেখানে ইংলিশ বইটা যদি দেখো তাহলে, বা অঙ্ক বইটা যদি দেখো তাহলে ওখানে থাকে কিন্তু রিভিশন লেসন বা পূর্ব পাঠের পুনরালোচনা, তাই না? গত বছরের যে চ্যাপ্টারগুলো পড়ানো হয়েছে সেগুলো নিয়ে একটা চ্যাপ্টার কিন্তু থাকে। এটা কেন দরকার? এটি নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে, ছাত্ররা সেই অধ্যায়টা বুঝতে পারে, এর ফলে ছাত্রের সামর্থ্য সবসময় পরীক্ষা করা যায়, এর ফলে নতুন পাঠ বুঝতে সুবিধা হয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে পুরনো গত বছরের যদি আমি চ্যাপ্টারগুলোকে সবগুলোকে মিলে সাম আপ করে একটা চ্যাপ্টার করি এবং সেই চ্যাপ্টারটা যদি প্রথমে প্র্যাকটিস করিয়ে নিই নতুন ক্লাসে, তাহলে বাচ্চাদের যে গত বছর তারা কী শিখেছে সেটার উপরে একটা সাম আপ করে নতুন চ্যাপ্টারে তাদেরকে যেতে সুবিধা হবে। তাহলে এর ফলে নতুন পাঠ বুঝতে তাদের সুবিধা হয়। ঠিক আছে, চলে আসি প্রশ্ন নম্বর 3-এ। একটি শিশুর বৃদ্ধি সংক্রান্ত বিষয়গুলোকে কিভাবে তুলে ধরা যায়? শিশুর প্রদর্শিত আচরণ দেখে, শিশুর আচরণের পরিমাণ দেখে, শিশুর আচরণের সাধারণ কার্যসূচি দেখে, শিশুর আচরণের ধারাবাহিক মূল্যায়ন দেখে। অর্থাৎ একটা শিশুর বৃদ্ধি সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে কিভাবে তুলে ধরা যাবে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে শিশুর আচরণের ধারাবাহিক মূল্যায়ন, অর্থাৎ ধারাবাহিক মূল্যায়ন অর্থাৎ তার যে আচরণগুলো রয়েছে সে আচরণগুলো কন্টিনিউয়াসলি তার কোন দিকে আগাচ্ছে সেগুলোর উপর একটা মূল্যায়ন করলে তার কিন্তু আলটিমেট যে ডেভেলপমেন্ট, তার যে বৃদ্ধি সংক্রান্ত বিষয় সেগুলোকে তুলে ধরা যাবে। নম্বর 4-এ বলেছে একটি শিশুর উন্নয়নের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বিষয়টি সবথেকে বেশি প্রভাবশালী?
উন্নয়নের ক্ষেত্রে, উন্নয়ন বলতে এখানে সার্বিক উন্নয়নের কথা বলেছে, ঠিক আছে, একটা শিশুর সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এই নিচের কোন বিষয়গুলো সবথেকে বেশি জরুরি? বংশধারা, বিদ্যালয়, আর্থিক অবস্থা, জন্মস্থান। বংশধারা বলতে সে কোন বংশের ছেলে বা কোন বংশের মেয়ে, বিদ্যালয় বলতে সে কোন বিদ্যালয়ে পড়ছে, সে বিদ্যালয়ের পরিকাঠামো, পরিবেশ এবং শিক্ষা ব্যবস্থা কেমন, আর্থিক অবস্থা হচ্ছে সে কোন ইকোনমিক্যাল কেমন তার ব্যাকগ্রাউন্ড, সে ধনী না দরিদ্র নাকি মানে প্রান্তিক যে পরিবার থেকে বিলং করছে, জন্মস্থান সে কোথায় জন্মগ্রহণ করছে, সে কি প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করছে নাকি একদম সে প্রপার টাউনে জন্মগ্রহণ করছে, এগুলো পরিবেশের কথা বলছে। সঠিক উত্তর হবে একটি শিশুর উন্নয়নের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বিষয়টা সবথেকে প্রভাবশালী? সঠিক উত্তর হবে বিদ্যালয়। তার যদি বিদ্যালয়ের সঠিক পরিবেশ থাকে, সে যদি ঠিকঠাক সেখানে সঠিক পরিবেশ পায়, গাইডেন্স পায়, তাহলে কিন্তু তার উন্নয়ন সম্ভব। তারপর চলে আসি নাম্বার 5-এ, বলছে একটি শিশুর উন্নয়ন সম্পন্ন হয়, একটা শিশুর উন্নয়ন সম্পন্ন হয় কোন অবস্থায়? শৈশব অবস্থায়, বালক অবস্থায়, কিশোর অবস্থায়, যুবক অবস্থায়। খুবই সেন্সিটিভ এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে। শৈশব অবস্থা কোনটা? যেটা জন্মের মানে 3 বছরের পরবর্তী সময়কাল, তাই তো, 3 বছরের পরবর্তী সময়কাল। তারপরে সময়কালটাকে বলা হচ্ছে বালক সময়, তারপরে সময়টাকে বলা হচ্ছে কিশোর সময়। কিশোর সময় কোনটা? যেটাকে বলা হচ্ছে টিনেজ, তাই তো, এবং তারপরে যুবক। তো মনে রাখতে হবে একটা শিশুর উন্নয়ন সম্পন্ন হবে কোন সময়? যদি সে টিনেজে নিজেকে ধরে রাখতে পারে, অর্থাৎ বয়ঃসন্ধিকাল যেটাকে বলা হয়, 12 থেকে 13 বছরের মাঝামাঝি যে সময়টা, অর্থাৎ 13 থেকে 19, এই যে টিনেজটা, কিশোর বয়সটা, যাদের কৈশোরটা, এই সময় যদি সে নিজেকে সঠিক পথে পরিচালনা করে, তাহলে তার কিন্তু উন্নয়ন সম্ভব। এবং সমীক্ষায় দেখা গেছে যে এই সময়টাই কিন্তু সবথেকে বেশি ছেলেমেয়েরা ডাইভার্ট হয়, তাই তো। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 6-এ বলা হয়েছে সাধারণ জন্ম মুহূর্তে একটি শিশুর প্রধান বৈশিষ্ট্য হলো সহজাত ক্ষমতা, অত্যন্ত আবেগপ্রবণ ক্ষমতা, বিপরীতধর্মী ক্ষমতা, কোনো একটি বিষয়ের প্রতি আকর্ষণ। বলছে সাধারণত জন্ম মুহূর্তে, মানে জন্ম হলো সদ্যজাত একটা শিশু, তাহলে তার মধ্যে কোন ক্ষমতা দেখতে পাওয়া যাবে? খুবই সহজ, সহজাত মানে কি? জন্মর সঙ্গে যেটা সে নিয়ে এসেছে, ঠিক আছে, জন্মের সাথে যেটা সে নিয়ে এসেছে। একজন ফিলোসফার রয়েছেন জন লক, তিনি বলেছেন যে জন্মের সময় মানে মানুষের মন থাকে সাদা অলিখিত কাগজের মতো, কিন্তু তিনি তার পাশাপাশি সহজাত কিছু প্রবৃত্তিকেও কিন্তু স্বীকার করে, যেরকম হাত মুঠ করা, চোষণ ক্ষমতা, যেমন চোখের মধ্যে কোনো আলো পড়লে চোখটা বন্ধ করে নেওয়া, চিৎকার কান্না করা, ঠিক আছে, এই সমস্তকে কিন্তু তিনি মেনে নিয়েছেন, এগুলোকে তিনি সহজাত ক্ষমতার মধ্যে কিন্তু ধরেছেন। এবং এর পাশাপাশি তিনি বলেছেন তখন ওর মনটা থাকে সাদা অলিখিত কাগজের মতো, ও যে পরিবেশে বড় হবে যা কিছু দেখবে সেগুলোও শিখতে পারবে। নম্বর 7-এ বলা হয় যে যদি কোনো ছাত্র নির্দিষ্ট সময় বিদ্যালয়ে না আসে, দেখা যাচ্ছে একটা ছাত্র দেরি করে স্কুলে আসছে, তাহলে কি করা উচিত? তাহলে তুমি একজন টিচার হিসেবে কি করবে? তুমি তাকে এই অভ্যাস ত্যাগ করতে বলবে, তুমি তাকে বোঝাবে যে এইটা ভুল করা যাবে না, আর স্কুলে দেরি করে আসা যাবে না। তুমি তাকে সময়ের গুরুত্ব বোঝাবে, তাকে টাইমের যে ইম্পর্টেন্স সেটা তুমি বোঝাবে। তুমি তাকে প্রতিদিন শাস্তি দেবে, দেরি করে আসলে তাকে শাস্তি দেবে, নির্যাতন করে রাখবে, অপমান করবে, মারধর করবে। যেসব ছাত্র সময় বিদ্যালয়ে আসে তাকে উদাহরণ দেবে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সবথেকে ভালো তুমি তাকে ব্যক্তিগতভাবে ডেকে এই অভ্যাস ত্যাগ করতে বলবে এবং তাকে এই গুরুত্বটা বোঝাবে যে দেরি করে স্কুলে আসাটা কখনোই একটা ম্যানার্স নয়, ঠিক আছে, এটা কোনো ম্যানার নয়, এটা ভদ্রতা নয়, এবং এটা কিন্তু নিজেরই ক্ষতি করছে ওকে সেটা বোঝাতে হবে। নম্বর 8-এ বলছে কাকে শর্ত সাপেক্ষ পরীক্ষার জনক বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শর্ত সাপেক্ষ পরীক্ষা, ঠিক আছে, বা কন্ডিশনিং যে এক্সামিনেশন রয়েছে, কন্ডিশনিং বা শর্ত সাপেক্ষ পরীক্ষার জনক কাকে বলা হয়? প্যাভলভ, কোফকা, ওয়ার্দিনার, স্কিনার। সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, প্যাভলভ। নাম্বার 9 বলা হয়েছে নিম্নলিখিত কোন শর্ত সাপেক্ষ বিষয়টি সবথেকে প্রয়োগযুক্ত? পশ্চাৎগামী শর্ত সাপেক্ষ প্রতিক্রিয়া, সমসাময়িক শর্ত সাপেক্ষ প্রতিক্রিয়া, প্রলম্বিত শর্ত সাপেক্ষ প্রতিক্রিয়া, চিহ্নমুক্ত শর্ত সাপেক্ষ প্রতিক্রিয়া। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে পশ্চাৎগামী শর্ত সাপেক্ষ প্রতিক্রিয়া। নম্বর 10-এ বলা হয়েছে প্রয়োগাত্মক শর্ত সাপেক্ষ প্রতিক্রিয়াকে সমস্যা সমাধানের সূত্র হিসেবে চিহ্নিত করেছেন কে? প্রয়োগাত্মক মানে যেটা প্রয়োগ করা হয়, যে শর্ত সাপেক্ষ প্রতিক্রিয়াটা প্রয়োগ করা হয় সেটাকে সমস্যা সমাধানের সূত্র হিসেবে কে উল্লেখ করেছেন? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, মোজার।
নম্বর 11তে বলা হয়েছে যখন মিথ্যা ভাষণের জন্য, মিথ্যা ভাষণ বলতে মিথ্যা কথা বলা, ভাষণ মানে কথা বলা, যখন মিথ্যা ভাষণের জন্য একটি শিশুকে শাস্তি দেওয়া হয় তখন কী ধরনের শর্ত প্রয়োগ করা হয়? উপেক্ষা করার শর্ত, পুরস্কার দেওয়ার শর্ত, অতিরিক্ত কোনো কিছু না চাপিয়ে দেওয়ার শর্ত, অতিরিক্ত কিছু চাপিয়ে দেওয়ার শর্ত। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অতিরিক্ত কোনো কিছু না চাপিয়ে দেওয়ার শর্ত। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পরের প্রশ্নে আমরা চলে আসি। এর পরের প্রশ্নে বলেছে যখন কোনো শিশুকে বলা হয় তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে তোমাকে পুরস্কার দেওয়া হবে না, বা কোথাও কোথাও হয়তো এটা বলা হতে পারে যে একটা শিশুকে বলছি মিথ্যা কথা বললে তোমাকে চকলেট দেবো না, তোমাকে লজেন্স কিনে দেবো না, ঠিক আছে? এটা কী ধরনের উদাহরণ বলতে হবে? কোনো কিছু চাপিয়ে না দেওয়ার শিখন, বিভাজনমূলক শাস্তি প্রদানের শিখন, পরিত্রাণমূলক শিখন, বিভাজনমূলক শিখন। সঠিক উত্তর হবে কোনো কিছু চাপিয়ে না দেওয়ার শিখন। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 13তে বলা হয়েছে শৈশবকালে নিম্নলিখিত কোন বিষয়টি সম্পূর্ণ হয় না? শৈশবকালে নিম্নলিখিত কোনটা সম্পূর্ণ হয় না? নৈতিক উন্নয়ন, আবেগ সঞ্চার উন্নয়ন, সামাজিক উন্নয়ন, ভাষা শিখনের উন্নয়ন। এখানে উন্নয়ন বলতে এখানে ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, ঠিক আছে? তো কোনটা হয় না শৈশবকালে? শৈশবকালে কিন্তু আবেগের সঞ্চার অবশ্যই হয়, সামাজিক উন্নয়ন হয়, ও সোসাইটিতে কোথায় থাকছে সেটার ভাষা শিখছে, কথা বলা শিখছে, হাঁটাচলা শিখছে, ভাষা শেখানোর উন্নয়ন হয়, কিন্তু নৈতিক উন্নয়ন যেটা এথিক্স, ঠিক আছে, সেটা কিন্তু ধীরে ধীরে যখন বড় হয়, কৈশোর থেকে অ্যাডাল্টহুডে যখন যায় তখন তার মধ্যে ধীরে ধীরে নৈতিকতার কিন্তু বিকাশ ঘটতে দেখা যায়। নম্বর 14তে বলা হয়েছে একজন শিক্ষককে শিশু শিক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে এই শিক্ষক কোন বিষয়ের প্রতি নজর দেবে? একজন শিক্ষককে যদি শিশু শিক্ষার দায়িত্ব দেওয়া হয় তাহলে ওই শিক্ষক কোন বিষয়ের প্রতি নজর দেবেন? শিক্ষাদান সম্পূর্ণ শিশুকেন্দ্রিক হবে তার কাছে, শিক্ষাদান সম্পূর্ণ জননী কেন্দ্রিক হবে, শিক্ষাদান হবে ক্রীড়া কেন্দ্রিক, শিক্ষাদান হবে বিদ্যালয় কেন্দ্রিক। সঠিক উত্তর কী হবে? একজন শিশুকে যদি দেয়, দেখো বর্তমানে যে একটা নতুন সেন্স এসছে সেটা হচ্ছে কি প্লে স্কুল, তাই তো? প্লে স্কুল অর্থাৎ খেলার মধ্যে দিয়ে শেখা, ক্রেশ স্কুল বা ক্রেশ ও প্লে স্কুল অর্থাৎ খেলার মধ্যে দিয়ে শিশুরা শিখবে, এটা কিন্তু একেবারে শিশুদের কথা বলা হয়েছে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্লে স্কুল বা ক্রেশ ও প্লে স্কুল যেটা রয়েছে সেগুলোর কথা বলছে। নম্বর 15তে বলা হয়েছে যে শিক্ষক ছোট শিশুদের শিক্ষাদানের কাজে নিযুক্ত থাকবেন তাকে কোন বিষয়ের ওপর সব থেকে বেশি নজর দিতে হবে? অর্থাৎ একজন শিক্ষক যদি শুধুমাত্র শিশুদের শিক্ষার উপরে তিনি দায়িত্বে থাকেন, শিশুদের শিক্ষা দেওয়ার জন্য যদি তিনি দায়িত্বে থাকেন, তাহলে কোন বিষয়ের উপর সবচেয়ে বেশি তাকে নজর দিতে হবে? শিশুর ঔৎসুক্যকে পরিপূরণের চেষ্টা করা। ঔৎসুক্য মানে কি? তার কোন জিনিসের শিশুটি উৎসুক, তার কৌতূহল কোথায় রয়েছে সেটাকে সবসময় পরিপূরণ করার চেষ্টা করা। শিশু যাতে ভাষা শিখতে পারে সেদিকে নজর দেওয়া, অর্থাৎ শিশু যে মানে ভাষা থেকে বিলং করছে বা স্কুলে যে ভাষাটা কমন ল্যাঙ্গুয়েজ চলছে সেই ল্যাঙ্গুয়েজটা যেন সে ভালো করে শিখতে পারে। শিশুর দিবাস্বপ্নকে সাহায্য করা। দিবাস্বপ্ন মানে দিনের বেলার স্বপ্ন, ঠিক আছে? উপরের সব কয়টি? সঠিক উত্তর হবে উপরের সব কয়টি, ঠিক আছে? অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা চলে আসি বাংলা থেকে, ঠিক আছে? বাংলা থেকে আমরা কিছু ব্যাকরণের প্রশ্ন করব। দেখো বাংলা পেডাগজির উপরে প্লাস 30টার উপরে ক্লাস কিন্তু আমরা করিয়েছি আমাদের ক্লাসে, আমাদের চ্যানেলে। সেগুলোর লিঙ্ক এবং সেগুলোর ভিডিওস পরপর নাম্বার ওয়াইজ তোমরা পেয়ে যাবে, আমাদের প্লেলিস্ট করা রয়েছে ভিডিওতে, অবশ্যই সেগুলো একবার দেখে এসো। এবং সেখানে তোমরা কিন্তু বাংলার যে কম্প্রিহেনশন টেক্সট থাকে, অর্থাৎ কবিতা এবং গদ্যাংশ থেকে বাছাই করে প্রশ্ন লিখতে হয়, সেগুলো কিন্তু বারবার করে করিয়েছি। এবার যেহেতু বাংলা ব্যাকরণের গুরুত্বটা বেশি, কারণ সেখানে যত বেশি প্র্যাকটিস করা যায় ততই ভালো, সেই কারণে কিন্তু বাংলা ব্যাকরণের প্র্যাকটিসটা কন্টিনিউ করিয়ে যাচ্ছি, ঠিক আছে? এবার একটি বাংলার প্রথমে প্রশ্ন রয়েছে, দেখো নদীর জল দূষিত হয়, জল কারক কি হবে? কর্তৃকারক, সম্প্রদানকারক, করণকারক, কর্মকারক। সঠিক উত্তর কি হবে? দেখো সবসময় বলছি কারক করার সময় ক্রিয়াপদ থেকে প্রশ্ন করতে হবে। দূষিত হয়, তাই তো? নদীর দূষিত হয়, জলটা আমি বাদ দিলাম, ঠিক আছে? জলটাকে আমাকে বের করতে হবে। নদীর দূষিত হয়, তাহলে আমার প্রশ্ন করতে হবে নদীর কি দূষিত হয়, তাই না? তাহলে কি দূষিত হয়, কি বা কাকে দিয়ে যদি আমি প্রশ্ন করি তাহলে যেটা আমি উত্তর পাই সেটা হয়ে যায় কর্মকারক। অপশন নাম্বার ডি। তাহলে নদীর কি দূষিত হয়? নদীর জল দূষিত হয়, তাহলে জল এখানে কর্মকারক। নাম্বার 17তে বলা হয়েছে খেলায় যে পটু এটাকে একপদ করলে কি হবে? যেটাকে বলা হয় ইংরেজিতে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে? অর্থাৎ এক পদে লিখতে হবে। যে খেলায় পটু তাকে কি বলে? খেলাড়ু, খেলোয়াড়,
খেলাপটু কোনোটিই নয়, খুব সহজ, তাকে বলা হয় একজন খেলোয়াড়, অপশন নাম্বার বি। নাম্বার 18তে বলা হয়েছে বেশি বক বক করিস না। এই যে বক বক, বক বকের নিচে দাগ রয়েছে, এটা কী ধরনের অব্যয় বলেছি আমি এর আগে, অনেকবার এগুলো নিয়ে আলোচনা চলেছে, ঠিক আছে। অনন্যই কি, অনন্যই হচ্ছে যে অন্য কারোর সঙ্গে সম্পর্ক না করে নিজের মতন করে সে কোনো একটা অর্থ প্রকাশ করে। সমুচ্চয়ী প্রদান, এগুলো প্রত্যেকটা নিয়ে আমাদের আলাদা আলাদা ক্লাস রয়েছে, ঠিক আছে, সেগুলো নিয়ে আজকের আলোচনা নয়, আজকে শুধুমাত্র উত্তর নিয়ে আমরা আলোচনা করব। বেশি বক বক করিস না, তাহলে এরকম বক বক, কটকট, টন টন, ঠিক আছে, খা খা, এই সমস্ত অব্যয়গুলোকে বলা হয় ধন্যাত্মক অব্যয়। যখনই দেখবে রিপিটেড কোনো একটা মানে রয়েছে, রিপিট হচ্ছে কোনো ওয়ার্ড, ঠিক আছে, একই ধরনের শব্দ, সেগুলো সবসময় ধন্যাত্মক অব্যয়ের উদাহরণ হবে, অপশন নাম্বার এ। নম্বর 19-এ বলেছে কাল যে পুরুষ, কাল পুরুষ, ব্যাসবাক্য কি কাল যে পুরুষ, সমসমান পদ বা সমস্ত পদ কি কাল পুরুষ, এটা কি ধরনের সমাস বলতে হবে? কর্মধারায়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বন্দ্ব। এই কাল যে পুরুষ, কাল পুরুষ, তাহলে এখানে মনে রাখতে হবে যে সমাসে বিশেষ্যের সাথে বিশেষণ এবং বিশেষণের সাথে বিশেষ্য যদি সম্পর্ক তৈরি হয় তাহলে তাকে বলা হচ্ছে কি কর্মধারায় সমাস। তৎপুরুষ কি, তৎপুরুষ হচ্ছে যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় সেটা তৎপুরুষ সমাস। বহুব্রীহি সম্পর্কে আমরা জানি এবং দ্বন্দ্ব সম্পর্কেও আমরা জানি, দ্বিগু সম্পর্কেও আমরা জানি, অব্যয়ীভাব সম্পর্কেও আমরা জানি, কারণ সমাসের একটি বিস্তারিত ক্লাস আমরা অলরেডি কিন্তু করেছি। তাহলে এখানে বলছে কাল যে পুরুষ, তাহলে এখানে কি হচ্ছে, এখানে বিশেষের সঙ্গে বিশেষণের সঙ্গে বিশেষের একটা কিন্তু সম্পর্ক তৈরি হচ্ছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে কর্মধারায় সমাস, অপশন নাম্বার এ। নম্বর 20-তে বলা হয়েছে একটি প্রশ্ন, যে বিশেষণ পদ বিশেষ্য পদের সংখ্যা নির্দেশ করে, যেই বিশেষণ পদটা বিশেষ্য পদের সংখ্যা নির্দেশ করবে তাকে কি বলবে? খুব সহজ, যেহেতু সংখ্যা নির্দেশ করছে তাহলে সংখ্যাবাচক, ঠিক আছে, অপশন নাম্বার বি। নম্বর 21-এ বলা হয়েছে নিচের কোনটা ঠিক বলতে হবে? বারং যোগ বার, বারংবার, সম যোগ সার, সংসার, তৎযোগ মধ্য, তন্মধ্য, উদ্যোগ হার, উদ্ধার, কোনটা ঠিক সেটা বলতে হবে, সন্ধি বিচ্ছেদটা। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, সম যোগ সার, সংসার, ঠিক আছে। তারপর নাম্বার 22-এ বলা হয়েছে রঞ্জন, ঠিক আছে, রঞ্জন শব্দটির পদান্তর করলে কি হবে বা পদ পরিবর্তন করলে কি হবে? রঞ্জিত, রঞ্জনীয়, রঞ্জক, রঞ্জনা। রঞ্জন হবে রঞ্জিত, যেমন আমাদের দেশের যে পতাকা রয়েছে তাকে কি বলা হয়? ত্রিবর্ণ রঞ্জিত পতাকা, অর্থাৎ তিনটি বর্ণে উজ্জ্বল বা তিনটি বর্ণে রাঙা একটি পতাকা, তাই না, গেরুয়া, সাদা, সবুজ, তাই তো। তারপর নাম্বার 23-এ বলা হয়েছে নিচের কোনটি ঠিক নয়? আ যোগ ছাদন, আচ্ছাদন, সমযোগগত, সঙ্গত, সৎ যোগ মার্গ, সন্মার্গ, উদ যোগ লেখ, উল্লেখ। সঠিক উত্তর কি হবে? কোনটা ঠিক নয় অর্থাৎ কোনটা ভুল সেটা বলতে হবে। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, এটা ভুল রয়েছে, সৎ যোগ মার্গ, সন্মার্গ। নম্বর 24-এ বলা হয়েছে নিচের কোন দুটি অঘোষ বর্ণ? দেখো, ঘোষ বা সঘোষ এবং অঘোষ এই বর্ণ দুটার মধ্যে ক্লাস আমাদের এর আগে হয়েছে, তবু একবার বলে নিই, যেই বর্ণগুলো উচ্চারণ করতে বেশি সময় লাগছে বা বেশি শ্বাসবায়ু নির্গত হচ্ছে সেটা ঘোষ, যেটা কম সেটা অঘোষ, ঠিক আছে। গ ঘ, ক খ, দ ধ, ব ভ। সঠিক উত্তর হবে ক খ, অপশন নাম্বার বি। এক্ষেত্রে আমরা মহাপ্রাণ অল্পপ্রাণ সম্পর্কে আলোচনা করেছিলাম, ঠিক আছে, এই ধরনের উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণের বৈশিষ্ট্যের উপর নির্ভর করেই, ঠিক আছে। এবার বলেছে মনুষ্য ঈশ্বর সৃষ্ট শ্রেষ্ঠ জীব, মনুষ্য ঈশ্বর সৃষ্ট শ্রেষ্ঠ জীব বলতে হবে এখানে কি ধরনের বিশেষ্য, অর্থাৎ মনুষ্যটা এখানে বিশেষ্য, এটা কি ধরনের বিশেষ্য? দেখো, মনুষ্য মানে কি মানুষ, তাই তো, মানুষ কি একটা জাতি, মানব জাতি, তাই না, মানব জাতি, যেহেতু মানব জাতি হয় তাহলে এটা একটা জাতিবাচক বিশেষ্য। মনে রাখতে হবে যেই বিশেষ্য পদটা রয়েছে তার অর্থটা বুঝতে হবে, তার অর্থটা বুঝলে সংজ্ঞা আমরা পেয়ে যাব। তারপর নাম্বার 26-এ বলা হয়েছে যিনি রাজা তিনি বাদশাহ, যিনি রাজা তিনি বাদশাহ, রাজা বাদশাহ, সমাস কি হবে? খুবই সহজ, তাই না। এখানে কি হচ্ছে, এখানে বিশেষ্যর সাথে বিশেষ্যের যোগ হচ্ছে, তো বিশেষ্যর সঙ্গে বিশেষ্য যোগ হয়ে যখন একটি সমস্যমান পদ তৈরি করবে তখন সেটা কর্মধারায় সমাস, অপশন নাম্বার বি। যেমন মাস্টার মশাই, যিনি মাস্টার তিনি মশাই, তাই তো। ডাক্তারবাবু, যিনি ডাক্তার তিনি বাবু। নাম্বার 27, প্রশাসন সচেতন নয়, প্রশাসনের নিচে দাগ রয়েছে, কি কারক, তাই তো, কি কারক আমাদের বলতে হবে। দেখো, আমরা আবার প্রশ্ন করব সচেতন নয়,
এটা হচ্ছে ক্রিয়াপদ, তাই তো? তাহলে এখানে হচ্ছে প্রশাসনকে আমি বাদ দিলাম, বাদ দিয়ে আমি প্রশ্ন করছি সচেতন নয়। কে সচেতন নয়? কে বা কারা? কে বা কারা? প্রশাসন। উত্তর আসছে কি প্রশাসন। যেহেতু কে বা কারা দিয়ে প্রশ্ন করলাম, তাহলে সবসময় আমাদের সেখানে কর্তাকে আমরা পাবো। তো কর্তা মানে কর্তৃকারক। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 28-এ বলা হয়েছে সতেজ। এই সতেজ মানে কি? যেটা হচ্ছে লাইভলি, তাই না? যেটা হচ্ছে প্রাণরোজী। যেরকম বাজারে শাকসবজি কিনতে গেলে সবাই সতেজ শাকসবজিটাই কেনে। তো এই সতেজের বিপরীত কি হবে? সতেজ শব্দের বিপরীত কি হবে? নিস্তেজতা, অতেজ, নিস্তেজ, অসতেজ। কি হবে সঠিক উত্তর? সতেজ শব্দটির সঠিক বিপরীত শব্দ হবে নিস্তেজ। অপশন নাম্বার সি। নম্বর 29-এ বলা হয়েছে নিচের কোনটি কৃত প্রত্যয়? এই কৃত প্রত্যয় নিয়ে তোমরা অনেকেই বলেছো ক্লাস দরকার আছে, সেই ক্লাসটা আমি রেডি করিনি, এখনও করছি। সেটা হয়ে গেলে তোমাদেরকে আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? কৃত প্রত্যয়ের ক্লাসটা, যেখানে প্রকৃতি প্রত্যয় সমস্ত কিছু আমরা আলোচনা করব। এখানে বলতে হবে কোনটা কৃত প্রত্যয়ের উদাহরণ। ক্রি যোগ অকর, রঘু যোগ রাঘব, দনু যোগ দানব, মন যোগ মানব। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ক্রি যোগ কর। দেখো ব্যাকরণের ক্ষেত্রে ব্যুৎপত্তি অর্থাৎ প্রত্যয়ের চ্যাপ্টারটা কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে। সেই ক্লাসটা আমি করে দেবো এবং তোমাদেরকে প্র্যাকটিস সেটও পিডিএফ এর আকারে দিয়ে দেবো, যাতে তোমরা বেশি পরিমাণে প্র্যাকটিস করতে পারো। কারণ বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, এগুলো থেকে কিন্তু কোনো প্রশ্নই যেন ভুল না হয়, তাহলে তোমরা কিন্তু বাকিদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। নম্বর 30-এ বলা হয়েছে অগ্রে গমন করে যে। অগ্রে গমন করে যে একপদীকরণ করলে কি হবে? যে সামনে গমন করে, যে আগে গমন করে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় অগ্রগামী। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আমাদের আজকের ভিডিও ক্লাসের তৃতীয় সাবজেক্ট, সেটা হচ্ছে ইংলিশ পেডাগজি। ইংলিশ পেডাগজিতে অনেকেই বলছে যে ইংলিশ পেডাগজির কোশ্চেনগুলো করতে অসুবিধা হচ্ছে। সকলের জন্য আমি একটাই সাজেশন দিতে পারি যে 2011 থেকে 2019 সাল পর্যন্ত যতগুলো সিটেট পরীক্ষা হয়েছে, সেন্ট্রাল টেট পরীক্ষা হয়েছে, সে প্রত্যেকটি পরীক্ষায় যেগুলো ইংলিশ পেডাগজির কোশ্চেন এসেছিলো, সেই প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস করে নিতে পারো, তোমাদের 100% পরীক্ষাতে কমন আসবেই, ঠিক আছে? তো আমরা যে সমস্ত ক্লাসেসগুলো করাচ্ছি, এই যে মিক্সড ক্লাসগুলো করাচ্ছি, তার মধ্যে বেশিরভাগ কোশ্চেনই সেন্ট্রাল টেট থেকে কিন্তু নেওয়া হয়েছে। আজকে যেমন সেন্ট্রাল টেটের 2011 এবং 2012 প্রশ্ন থেকে কিছু কিছু প্রশ্ন বাছাই করে আমরা নিয়েছি। দেখো, দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ ইউজিং রোল প্লে ইজ। রোল প্লে যেটা রয়েছে তার প্রাইমারি অবজেক্টিভ কি? টু ইভ্যালুয়েট ডায়লগ রাইটিং স্কিল, টু প্রমোট দ্য রিডিং হ্যাবিট, টু ইমপ্রুভ দ্য কমিউনিকেটিভ কম্পিটেন্স, টু ডেভেলপ অ্যাক্টিং ট্যালেন্ট। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, টু ইমপ্রুভ দ্য কমিউনিকেটিভ কম্পিটেন্স। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে বলেছে নাম্বার 32-তে এ চাইল্ড সেন্টার্ড ক্লাসরুম, অর্থাৎ শিশুকেন্দ্রিক একটি শ্রেণীকক্ষ ইজ ক্যারেক্টারাইজড বাই। কী করে সেটা ক্যারেক্টারাইজ হবে, কী করে সেটা বোঝা যাবে? ভেরি প্যাসিভ টিচার্স অ্যান্ড অ্যাক্টিভ লার্নার্স, যেখানে লার্নার মানে শিক্ষার্থীরা খুব বেশি অ্যাক্টিভ থাকে, টিচারের সেখানে ভূমিকা খুবই কম। আ ভ্যারাইটি অফ লার্নিং অ্যাক্টিভিটিস ফর দ্য লার্নার্স, অর্থাৎ লার্নারদের জন্য অনেক রকমের ভ্যারাইটি অফ অ্যাক্টিভিটিস থাকছে, সেখানে তাদের শেখার অনেক রকমের কার্যকলাপ রয়েছে। চিলড্রেন সিটিং ইন দ্য সেন্টার অফ দ্য ক্লাসরুম, যেখানে ক্লাসরুমের সেন্টারে স্টুডেন্টসরা বসে রয়েছে, বাচ্চারা বসে রয়েছে। চিলড্রেন টিচিং আদার চিলড্রেন আন্ডার সুপারভিশন অফ দ্য টিচার, অর্থাৎ বাচ্চারাই অন্য বাচ্চাদের পড়াচ্ছে স্যারের বা ম্যাডামের আন্ডারে। তো সঠিক উত্তর কী হবে? একটা চাইল্ড সেন্টার ক্লাসরুম সেটা কখন ক্যারেক্টারাইজ হবে বা কখন সেটা বোঝা যাবে? যেখানে এ ভ্যারাইটি অফ লার্নিং অ্যাক্টিভিটিস অফ লার্নার্স, যেখানে বাচ্চাদের শেখার জন্য অনেক অ্যাক্টিভিটিস কিন্তু থাকবে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 33-তে বলা হয়েছে হোয়েন আ টিচার ইউজেস লেসন্স ইন সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স, যখন একজন টিচার কী করছে, বিজ্ঞান এবং ইতিহাস ভূগোল থেকে, ইতিহাস ভূগোল ও ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কী করছে, কোশ্চেন ঠিক করছে। টু টিচ ল্যাঙ্গুয়েজ, ভাষা শিক্ষার সময় যখন একজন টিচার বিজ্ঞান এবং ইতিহাস ভূগোল ও ভারতীয় সংবিধান থেকে কিছু কিছু প্রশ্ন বা কিছু কিছু তথ্য তুলে আনছেন, অ্যান অ্যাপ্রোচ ক্যান বি টার্মড অ্যাজ, এই অ্যাপ্রোচটাকে কি বলা যেতে পারে? ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম, অর্থাৎ পাঠ্যক্রম ভিত্তিক যে রয়েছে তার মধ্যে থেকে ভাষা শিক্ষা। অবজেক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, প্লুরালিস্টিক ল্যাঙ্গুয়েজ টিচিং, ডিসিপ্লিন ওয়াইজ ল্যাঙ্গুয়েজ টিচিং। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। অপশন নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 34-এ কী বলা হলো? নাম্বার 34-এ বলা হয়েছে, এটা তোমাদের জন্য রেখেছি হোম টাস্ক,
অর্থাৎ এই কোশ্চেনটা এর আগে একবার আমি করিয়েছিলাম, ঠিক আছে, এটা তো তোমাদের জন্য এটা রেখেছি আজকে। বলছে আফটার রিডিং আ স্টোরি অফ ফিশ, এই প্রশ্নটা এসেছিল 2012 সালের জানুয়ারির সেন্ট্রাল টেট পরীক্ষাতে, ঠিক আছে। তো এখানে বলেছে আফটার রিডিং আ স্টোরি অফ ফিশ, অর্থাৎ একটা মাছের গল্প পড়ার পর ইফ আ টিচার আস্কস চিলড্রেন টু অ্যান্সার, একজন টিচার যদি বাচ্চাদেরকে প্রশ্ন করেন, ঠিক আছে, যে ইমাজিন ইউ আর আ ফিশ, ধরে নাও যে তোমরাই একটা করে মাছ ইন আ পন্ড, একটা পুকুরের মধ্যে রয়েছে তোমরা, হোয়াট ডু ইউ সি অ্যারাউন্ড, তোমরা তোমাদের আশেপাশে কি দেখবে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কী ধরনের এক্সাম্পল, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, কম্প্রিহেন্সিভ কোয়েশ্চেন, ক্লোজ টাইপ কোয়েশ্চেন, ওপেন এন্ডেড কোয়েশ্চেন। সঠিক উত্তর যেটা হবে সেটা তোমরা নিচে কমেন্টে জানিও, ঠিক আছে, আমি সকলকে রিপ্লাই করে দেবো। নাম্বার 35-এ বলা হয়েছে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ টিচিং এক্সপেক্টস দ্য টিচার টু, কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ মানে যেটা গঠনগত অ্যাপ্রোচটা রয়েছে কিসের, টু ল্যাঙ্গুয়েজ টিচিং মানে ভাষা শিক্ষার ক্ষেত্রে, এটা কি এক্সপেক্ট করে টিচারের কাছ থেকে, টু হেল্প কনস্ট্রাক্ট নলেজ ইউজিং দেয়ার এক্সপিরিয়েন্স, তারা নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কি করছে, জ্ঞানকে কনস্ট্রাক্ট করছে। গিভ প্রি কনস্ট্রাক্টেড নলেজ টু লার্নার্স, অর্থাৎ আগে থেকেই একটা মানে কনস্ট্রাকটিভ নলেজ দিয়ে দেওয়া লার্নারদেরকে। কনস্ট্রাক্ট হিজ ওন কারিকুলাম, ওন কারিকুলাম বলতে যে নিজস্ব পাঠ্যক্রম যেটা রয়েছে সেটাকে কনস্ট্রাক্ট করা। মেক লার্নার্স প্রিপেয়ার দেয়ার ওন টেক্সট বুকস, বাচ্চাদেরকে বা স্টুডেন্টসদেরকে কী করতে বলেছে, নিজেদের বই নিজেদেরকে তৈরি করতে বলেছে। তো কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ হচ্ছে সবসময় যেটা হবে, যেটা হেল্প করবে কি, টু কনস্ট্রাক্ট নলেজ ইউজিং দেয়ার এক্সপিরিয়েন্স, তাদের নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেটা যেমন করবে। নাম্বার 36-এ বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ টিচার অলওয়েজ হেল্পস হার লার্নার্স লিঙ্ক দ্য নলেজ অফ ওয়ান সাবজেক্ট উইথ দ্য নলেজ ইন আদার সাবজেক্টস। একজন ল্যাঙ্গুয়েজ টিচার কী করছে, সবসময় সাহায্য করছে, হেল্প করছে তার লার্নারদেরকে, তার স্টুডেন্টসদেরকে কী করতে, লিঙ্ক দ্য নলেজ অফ ওয়ান সাবজেক্ট, অর্থাৎ একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়ের যে জ্ঞান, দুটো বিষয়ের পড়ার পরে যে জ্ঞান সেগুলোকে লিঙ্ক আপ করতে বলছে। দিস হেল্পস টু প্রমোট, এইটা হেল্প করে কি প্রমোট করতে, রিইনফোর্সমেন্ট, কোরিলেশন অ্যান্ড ট্রান্সফার অফ নলেজ, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ইমিটেশন। কী হবে সঠিক উত্তর, সঠিক উত্তর হবে কোরিলেশন অ্যান্ড ট্রান্সফার অফ নলেজ। কোরিলেশন কেন, কারণ একটার সঙ্গে আরেকটার যে রিলেশন, একটা সাবজেক্টের সঙ্গে আরেকটা সাবজেক্টের রিলেশন, সেটা করতে সাহায্য করছে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ইংলিশ পেডাগজির প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্ট্যান্ট, এবং তোমাদের জন্য বলে রাখি যারা নতুন ক্লাস দেখছো, আমাদের এই মানে যে ভিডিও রয়েছে ভিডিওর ডিসক্রিপশনের নিচে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে আমরা কিন্তু এই ক্লাসগুলোর পিডিএফ ফ্রিতে দিয়ে থাকি, ঠিক আছে, তোমরা সেখান থেকে পিডিএফটা কালেক্ট করতে পারো, কিন্তু অ্যান্সার কি সেখানে দেওয়া হয় না, অ্যান্সার কির জন্য তোমাদেরকে ভিডিও ক্লাসেসগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। নাম্বার 37-এ বলা হয়েছে স্টুডেন্ট এ অ্যান্ড স্টুডেন্ট বি, দুজন স্টুডেন্টের কথা বলেছে, আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স টু কমপ্লিট আ ওয়ার্কশিট, অর্থাৎ দুই বন্ধু বা দুজন স্টুডেন্ট একজন আরেকজনকে প্রশ্ন করছে একটা ওয়ার্কশিটকে কমপ্লিট করার জন্য। এটা কি, দিস ইজ অ্যান ইনফরমেশন ট্রান্সফার অ্যাক্টিভিটি, অর্থাৎ ইনফরমেশন ট্রান্সফার মানে কি, অর্থাৎ স্টুডেন্ট এর কাছে কিছু ইনফরমেশন আছে যেটা স্টুডেন্ট বি এর কাছে নেই, আবার একইভাবে ভাইস ভার্সা, অর্থাৎ স্টুডেন্টস বি এর কাছে যেটা আছে সেটা ওর কাছে নেই। তো ওরা আলোচনার মধ্যে দিয়ে একে অপরের ইনফরমেশনটাকে কী করছে, গ্যাদার করছে, কালেক্ট করছে, এবং তারপরে ওয়ার্কশিটটা ক্লিয়ার করছে। একটা রোল প্লে, অ্যান ইনফরমেশন গ্যাপ অ্যাক্টিভিটি, এ কন্ট্রোলড ইন্টারভিউ। বোঝা যাচ্ছে কী হবে সঠিক উত্তর, অপশান নাম্বার এ, ইনফরমেশন ট্রান্সফার অ্যাক্টিভিটি, ঠিক আছে। ওই জন্য কিন্তু গ্রুপ স্টাডি এটাকে কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় মডার্ন এডুকেশনে, ঠিক আছে, গ্রুপ স্টাডিটা কিন্তু খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। নাম্বার 38, আর রেটোরিক্যাল কোয়েশ্চেন। রেটোরিক্যাল কোয়েশ্চেনে এটা বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, আমাদের এই চ্যানেলে রেটোরিক এবং প্রোজোডি যেটা ইংলিশের যে রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ পার্ট, এই রেটোরিক আর প্রোজোডির উপরে অনেকগুলো ভিডিও ক্লাস আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা একটু প্লেলিস্ট সার্চ করলে প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে, তোমাদের টেট পরীক্ষার যা যা উপযোগী সব কিছু কিন্তু আমাদের এই চ্যানেলে তোমাদের জন্য রয়েছে, সমস্ত ফ্রি অফ কস্টে, তোমরা সেগুলো চাইলে দেখতে পারো। তো রেটোরিক্যাল কোয়েশ্চেনকে রেটোরিক আর প্রোজোডি কী করে, রেটোরিক আর প্রোজোডি করে হচ্ছে একটা রাইটিংকে, একটা সেন্টেন্সকে গ্রেসফুলি সেটাকে পাঠকের কাছে বা শ্রোতার কাছে তুলে ধরার জন্যে। যারা কবি, যারা পোয়েটস, ঠিক আছে, পোয়েটসরা কিন্তু এই রেটোরিক এবং প্রোজোডিকে খুব বেশি ইউজ করে থাকেন। তো বলতে হবে রেটোরিক্যাল কোয়েশ্চেন ইজ আস্কড টু গ্যাদার পার্সোনাল ইনফরমেশন, টু ক্ল্যারিফাই আ কনসেপ্ট ফর দ্য সেক অফ ইফেক্ট উইথ নো অ্যান্ড দ্য নিডেড টু গেট ফিডব্যাক অ্যাবাউট হোয়াট আদার্স থিঙ্ক অ্যাবাউট ইউর স্পিচ ফর রাইটিং। সঠিক উত্তর হবে
for the sake of effect with no and the needed. Option number C is the correct answer. নাম্বার 39-এ বলা হয়েছে নোটস ক্যান বি মেড ইউজিং আ ফ্লো চার্ট ফর আ ওয়েব ডায়াগ্রাম। নোটস ক্যান বি মেড ইউজিং আ ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট ব্যবহার করে নোট বানানো যেতে পারে। তো বলছে স্টাডি স্কিল, এই যে দ্য স্টাডি স্কিল ইনভলভ ইজ, এখানে কোন স্টাডি স্কিলটা ইনভলভ হয়েছে? স্টোরিং, সামারাইজিং, রিট্রিভিং, গ্যাদারিং। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সামারাইজিং, অপশন নাম্বার বি। এবং আজকের সেটের শেষ প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন নম্বর 40। তোমরা অনেকেই বলছো প্রশ্ন সংখ্যা বাড়াতে, সেই প্রশ্ন সংখ্যা অবশ্যই আমি বাড়াবো। সেখানে নতুন নতুন সাবজেক্ট বা বাকি যে সাবজেক্টগুলো বাদ পড়ছে, যেটা সোশ্যাল স্টাডিজ হতে পারে, যেটা ইভিএস হতে পারে, যেটা ম্যাথস হতে পারে, ম্যাথসের আলাদা আলাদা ক্লাস কিন্তু শিডিউলড হচ্ছে। যখন দেওয়া শুরু করবো সেগুলো রেগুলার তোমরা একটা করে টপিক পাবে এবং সেগুলো একদম কন্টিনিউ করে কিন্তু ওটা কমপ্লিট করিয়ে দেবো। ম্যাথের ক্লাসে তোমরা আলাদা করে পাবে, তাই এখানে ম্যাথের ক্লাসটা দেওয়া হয়নি। আর ইভিএস এবং যেটা আমাদের সোশ্যাল স্টাডিজ রয়েছে সেখান থেকেও চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা ক্লাস আগে যেভাবে হতো সেটাও কিন্তু করানো হবে। লার্নার্স আর ফ্যামিলিয়ার উইথ দ্য কনসেপ্ট অফ সাইবার স্পেস ডিউ টু দেয়ার কগনিটিভ ওভারল্যান্ড, দেয়ারফর লার্নার্স may end up studying more meaningful topics in class, may explore their own interests according to their own experience, background, and perspective while spending considerable time navigating for content, usually omit starting prescribed but important topics, may be exposed to a sequential and cohesive composite presentation. সঠিক উত্তর কী হবে? অপশন নাম্বার বি, may explore their own interest according to their own experience, background and perspective while spending considerable time navigating for content. দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন। থ্যাংক ইউ।